গতকাল রাতে পরমের 10 বছরের মেয়ে পায়েলকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। অত্যাচারীদেরকে গ্রেপ্তারও করার চেষ্টা করছে পুলিশ। পায়েলকে রাতের বেলাতেই হাসপাতালে ভর্তি করানো হয়। নিমর্ষ চিত্তে করিডোর ঘেঁষে দাঁড়িয়ে আছে পরম। একটু পরে একজন নার্স এসে তাকে বলল, স্যার, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। থ্যাঙ্কস সিস্টার, এটা শোনার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। উনি আপনার সাথে দেখা করতে চাইছেন। আপনি বরং ওনার কেবিনে যান। নার্সের সাথে কথা শেষ করে শীতলের কেবিনের দিকে ছুট লাগালো। পায়েল পরম আর শীতলের একমাত্র মেয়ে। গতকাল রাতে একটা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে একদল গুন্ডা তাদের অ্যাটাক করে। তারপর তাদের থেকে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। শেষে ওদের ভেতর থেকে একজন পরমের ছোট্ট মেয়ে পায়েলকে শীতলের কেবিনের সামনে এসে পরম দেখতে পায় বেডের ওপর শুয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে ওর পাশে গিয়ে বসলো। শীতল তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, আমি কেন মরে গেলাম না পরম খোদা? আমায় কেন বাঁচিয়ে রেখেছেন? এমন কথা বলো না, আমি আর নিতে পারছি না এগুলো, প্লিজ। পায়েল কোথায়? ওর কি জ্ঞান ফিরেছে? তুমি আমাকে ওর কোনো কথা বলছো না কেন? দেখো শীতল, আমাদের মেয়ের যাই হয়ে যাক না কেন, ও বেঁচে আছে, আমাদের মাঝে আছে, আর এইটুকুই অনেক আমাদের জন্য। তুমি আমাকে এসব বলে ভোলাতে পারবে না। আমি আমার মেয়েকে দেখতে চাই, ওর সাথে কথা বলতে চাই। তুমি কি আমার কথা শুনবে নাকি আমাকেই যেতে হবে? প্লিজ এতটা উত্তেজিত হয়েও না, আমি কথা বলছি ডাক্তারের সাথে। প্লিজ আমায় আমার মেয়ের কাছে নিয়ে যাও, আর কিচ্ছু চাই না আমি। শীতলকে আশ্বস্ত করে পরম কেবিন থেকে বেরিয়ে আসবে, ঠিক তখন ও পেছন থেকে পরমকে ডাক দিল। ওই নরপিশাচগুলো কি ধরা পড়েছে? না, তবে শীঘ্রই ধরা পড়বে, তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ের অপরাধীরা কেউ পার পাবে না। এই বলে পরম ঘর থেকে বেরিয়ে গেল। তারপর নিজের মেয়ের কেবিনের দিকে চাই। কেবিনের সামনে যেতেই দেখতে পাই দুজন ডাক্তার ভেতর থেকে বেরিয়ে আসছেন। পরমকে দেখে তারা দুজনেই থেমে গেলেন। পরম সাহেব, আমরা আপনাকে নক করতে যাচ্ছিলাম। কি হয়েছে ডাক্তার সাহেব? আমার মেয়ের কন্ডিশন কি? আপনি নিউজটা শোনার আগে নিজেকে শক্ত করুন। আমরা খুব ভালো নিউজ দিতে পারছি না আপনার। ডাক্তারের কথা শুনে হার্টবিট ক্রমাগত বাড়তে লাগলো পরমের। আপনারা আমার ভয় আর বাড়াবেন না দয়া করে, কি হয়েছে বলুন। আপনার মেয়ে আপাতত কোমায় চলে গিয়েছে, কোনো রকম রেসপন্স নেই ওর। ডাক্তারের কথা শুনে পরম কিছুটা ঘাবড়ালেও নিজেকে যথাসম্ভব শক্ত রাখল। মেয়েটা বেঁচে আছে, এই অনেক। আর পরমের বিশ্বাস পায়েল খুব তাড়াতাড়ি সেরে উঠবে আর রেপিস্টও ধরা পড়বে। এদিকে রাতের বেলা কেবিনে শীতল ওর বেডে শুয়ে আছে। কাল সকালেই ওকে রিলিজ করে দেওয়া হবে। সিস্টারকে বলে নিজের ফোনটা ম্যানেজ করে শীতল। তারপর একটা নম্বরে ডায়াল করলো। একটু পর ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করে। শীতল চারদিকে ভালো করে তাকিয়ে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি খবর তোমার? বাইরে বের হওনি তো লুকিয়ে থাকো। পুলিশ কিন্তু হুন্নে হয়ে খুঁজছে তোমায়। যদি ভুল করেও ধরা পড়ে যাও তাহলে পায়েলকে রেপের দায়ে ফাঁসি হয়ে যাবে তোমার। বুঝতে পেরেছো? তখন নিজেকে চাইলেও বাঁচাতে পারবে না। না ম্যাডাম, একদম চিন্তা করবেন না। আপনি যেখানে বলেছিলেন আমি সেখানেই আছি। ঠিক আছে, সাবধানে থেকো। মনে রেখো, তুমি ধরা পড়লে কিন্তু আমার বিপদ। আমার জন্য হলেও তোমাকে লুকিয়ে থাকতে হবে। লোকটার সাথে কথা শেষ করে শীতল ফোনটা রেখে দিল। সকালবেলা পরম এসে শীতলের কেবিনে প্রবেশ করলো। ওর মুখে এক টুকরো শুকনো হাসি। কেমন আছো শীতল? তোমার শরীর ঠিকঠাক তো? আমি কি করে ভালো থাকি? তোমরা আমার মেয়ের কোনো খবর দিতে পারলে না এখনো আমায়। শীতল, তুমি এত চিন্তা করো না, আমাদের মেয়ে বেঁচে আছে। তাহলে ও আমার কাছে আসছে না কেন? আমি ওকে দেখতে চাই, একটিবারের জন্য হলেও। সেটা এখন সম্ভব নয়। আজ তোমাকে রিলিজ করে দেওয়া হয়েছে, আমাদের একটু পরে বাসায় যেতে হবে। আর পায়েল, ও যাবে না আমাদের সাথে? না, যাবে না, কারণ পায়েল এখন সেই অবস্থাতে নেই। এই, তুমি সেই তখন থেকে আমার সাথে হেয়ালি করছো কেন? কি হয়েছে পরিষ্কার করে বলো। এরপর পরম শীতলকে ওর মেয়ের কোমায় চলে যাওয়ার ঘটনাটা জানালো। শীতল স্বামীকে দেখিয়ে দেখিয়ে প্রচুর কান্নাকাটি করে। এরপর ওর জোরাজোরিতে শীতলকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বাইরে সেখানেই একটা জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে। মেয়েকে এই অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে ফেলল শীতল। ডাক্তার তাকে মেয়ের সাথে একান্তে কিছুক্ষণ সময় কাটানোর জন্য পারমিশন দিল। আইসিইউ এর দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকলো শীতল। এরপর নিজের মেয়ের পাশে গিয়ে বসলো। শীতল মেয়ের হাতটা শক্ত করে ধরল। তারপর অশ্রুসিক্ত চোখে বলতে লাগলো, মারে,
কি হয়েছে তোর? কেন সাড়া দিচ্ছিস না তুই? তোর মা এসেছে তোর কাছে, একটিবার কথা বল মা, আমার সাথে কথা বল। একটু পরে শীতল বাইরে তাকালো। না, আইসিইউ এর সামনে কেউ নেই। পরমা সরে পড়েছে। মুহূর্তেই শীতলের কান্না জড়িত স্নেহ মাখা মুখটা পৈশাচিক রূপ ধারণ করে। পায়েলের দিকে এগিয়ে গেল শীতল। তারপর ওর কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, বড় বাচ্চা বেঁচে গেলি। আমি তো তোকে মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুই যে জমেরও অরুচি সেটা কে জানতো। তবে চিন্তা করিস না, এখন তো জেনে গেছি, এর পরের বার এমন চাল চালবো কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে। শীতল ওর কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখি পরম দাঁড়িয়ে আছে। পরমকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল শীতল। আবার কিছু শুনে ফেললো না তো? আর কত কান্নাকাটি করবে মেয়ের পাশে বসে? চলো, আমাদের বেরোতে হবে। স্বামীর কথা শুনে আশ্বস্ত হয় শীতল। যাক, তার মানে পরম ওর কোনো কথাই শুনতে পায়নি। মেয়ের সামনে কিছুক্ষণ মায়াকান্না কেঁদে আইসিইউ থেকে শীতল পরমের সাথে বেরিয়ে যায়। নিজেদের প্রাইভেট কারে চেপে বাসায় ফিরছে ওরা। শীতলের মাথাটা পরমের কাঁধের ওপর। আমি তোমায় কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না তোমায়। আমি কোথাও যাচ্ছি না তোমায় ছেড়ে শীতল, আর তুমি এখন এসব চিন্তা করো না তো। চিন্তা করব না? হ্যাঁ, তো সহজে বলে দিলে। তুমি জানবে কি করে তোমার চোখের আড়ালে কত কিছু ঘটে? কি ঘটে আমার চোখের আড়ালে? কি বলছো তুমি এসব? তোমায় আমার থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি ছেড়ে দেব না তাকে, তাতে সে যেই হোক। শীতল, তোমার শরীরটা ভালো নেই, এখন দয়া করে একটু চুপ থাকো। হাসপাতালে আমাদের মেয়েটার ওই অবস্থা, আর তুমিও যদি এসব উল্টাপাল্টা চিন্তা করে করে নিজেকে অসুস্থ করে ফেলো, আমি সবটা কি করে সামাল দেব? শীতলের চোখের জলের আগে ওর মিথ্যা মায়াকান্নার অংশ ছিল সত্যি, কিন্তু এখন যে কথাগুলো বলছে সেগুলো প্রত্যেকটাই ওর মন থেকে উঠে আসা। শীতল পরমকে সত্যিই খুব ভালোবাসে। ও পরমের জন্য সব কিছু করতে পারে। পরমের বয়স যখন 23-24 বছর, তখন ওর সাথে শীতলের বিয়ে হয়। বিয়ের 3 মাসের ভেতরেই শীতল গর্ভবতী হয়। বেশ অল্প বয়সেই দুজন বাবা মা হবার সৌভাগ্য অর্জন করে। সেই দিনগুলো স্মৃতির পাতায় আজও রঙিন হয়ে আছে। বৈবাহিক জীবনের কিছু অপ্রত্যাশিত ঘটনা শীতলের মনের ভীতি বাড়িয়ে দিয়েছে। স্বামীকে হারানোর আশঙ্কা সব সময়ের জন্য কাজ করে ওর মনে। শীতল নিজেও জানে না কবে এই ভয় আর আশঙ্কা যন্ত্রণা থেকে ওর মুক্তি মিলবে। প্রায় 1 ঘন্টা পরে শীতল আর পরম ওদের বাসায় পৌঁছালো। এরপর পরম পুলিশ স্টেশনে একটা ফোন কল করে মেয়ের অপরাধীরা আদৌ ধরা পড়েছে কিনা সেই খোঁজ নিতে। ইন্সপেক্টর সাহেব, আপনারা কিন্তু কোনো আপডেট দিতে পারলেন না এখনো। আমাদের 24 ঘন্টা অনেক আগেই পার হয়ে গিয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। আমার মেয়েটার সাথে যারা এমন কাজ করলো তাদের শাস্তি পেতে দেখতে চাই আমি। শীতল আড়ালে দাঁড়িয়ে পরমের ফোন কল শুনছে। ওর ইচ্ছে করছে ওই পুলিশদের মুখগুলোকে চিরতরে বন্ধ করে দিতে। এরা কেঁচো খুঁড়তে না সাপ বের করে ফেলে। এই ভয় তাড়া করে বেড়াচ্ছে শীতলকে। না পায়েলকে পুরোপুরি শেষ করে দিতে পারলো, উল্টো এখন যদি এই বিষয়টা সামনে আসে, পরম কিছুতেই ক্ষমা করবে না ওকে। শীতলকে যে করেই হোক পুলিশদের ওই বেকার ইনভেস্টিগেশন বন্ধ করতে হবে। শীতল সেই প্ল্যান করতে লাগলো। রাতের বেলা হাসপাতালের এক নার্স আইসিইউ এর সামনে থেকে হেঁটে যাচ্ছিল। কিছু একটা ভেবে সে থেমে গেল। তারপর ভেতরের দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, বেডের পেশেন্টকে দেখা যাচ্ছে না কোথাও। তড়িঘড়ি করে নার্স আইসিইউ এর ভেতরে ঢুকলো। তারপর খুঁজতে থাকে। একজন কোমার পেশেন্ট এভাবে উধাও হয়ে যায় কি করে? মেয়েটার সাথে কোনো বিপদ আপদ ঘটল না তো আবার? এমনিতেই রেপের কেস। এই ভেবে নার্স দরজা থেকে বেরিয়ে যাবে, ঠিক তখন চাদর জড়ানো কেউ এসে তার সামনে হাজির হয়। সে নার্সকে একটা ধাক্কা মেরে বিছানার উপরে ফেলে দিল। তারপর তার বুকের উপরে উঠে বসে। সেই ব্যক্তিটা ছোট চাকু বের করে নার্সের গলার উপরে ধরল। তারপর নিজের মুখ থেকে চাদরটা সরিয়ে ফেলে। তাকে দেখে নার্সের চোখ জোড়া খুলে পড়ার উপক্রম হলো। যেন জেগে জেগে স্বপ্ন দেখছে সে, এমন অনুভূতি হচ্ছে। কাপা গলায় সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি তুমি? তুমি না কোমায় ছিলে? হ্যাঁ, আমি পায়েল। ঠিক চিনতে পেরেছিস। আর আমি একদম সুস্থ আছি, কোমাতে যাইনি আমি। কি বলছো এসব? তোমাকে তো রেপ করা হয়েছিল। চিনিস আমায়? আমায় রেপ করবে এমন কে আছে? কেউ কিচ্ছু করতে পারেনি আমার। এখন তুই বল, এখানে কেন এসেছিস? এটাই তো আমার ডিউটি।
কিন্তু তুমি এত রাতে কোথায় গিয়েছিলে বলো? সেটা জেনে তোর কি কাজ? একটু আগে যা দেখেছিস সব ভুলে যা। কেউ যেন জানতে না পারে আমি সুস্থ আছি। যদি ভুলেও জানতে পারে, শেষ করে ফেলবো তোকে। আর আমার বাবা মা তো একেবারেই নয়। নার্স কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে গেল। এদিকে পায়েল আবারও গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। তারপর ওপরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার সাথে একদম ঠিক করলে না তুমি শীতল। এই শাস্তি তোমাকে দেবই আমি। আর বরং তোমাকেও ছাড়বো না আমি। মেয়েকে এখানে রেখে দুইজন কি করে বাড়িতে আরামে ঘুমাচ্ছ? একটু পরে সেই নার্স একজন ডক্টরকে ডেকে নিয়ে কোমার ভেতরে এসে ঢুকলো। পায়েল বাইরে থেকে তাদের কথা শুনতে পাচ্ছে। স্যার, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে ওকে হাঁটাচলা করতে দেখেছি। এমনকি ও আমার গলায় ছুরিও ধরেছিল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সিস্টার? হ্যাঁ, একজন কোমার পেশেন্ট কি করে হাঁটাচলা করে? তার থেকেও বড় কথা, সে যদিও হাঁটাচলা করতেও পারে, একটা 10-12 বছরের মেয়ে আপনার গলায় ছুরি ধরলো, এটা সম্ভব? কি বলছেন আপনি? নিজে ভেবে দেখুন একবার। আপনি আমার সাথে একবার ভেতরে আসুন, সবটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন। এই বলে নার্স আর ডক্টর আইসিইউ এর ভেতরে ঢুকলো। ঢুকেই দেখতে পায় পায়েল শটান হয়ে বেডের ওপরে শুয়ে আছে, ঠিক যেন কোনো জীবন্ত লাশ। ক্ষীণ শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো স্পন্দন নেই তার শরীরে। ডক্টর নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই বলে নার্স আর ডক্টর আইসিইউ এর ভেতরে ঢুকলো। ঢুকেই দেখতে পায় পায়েল শটান হয়ে বেডের ওপর শুয়ে আছে, ঠিক যেন কোনো জীবন্ত লাশ। ক্ষীণ শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো স্পন্দন নেই তার শরীরে। ডক্টর নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন, নিজের চোখে দেখুন। একটা অসুস্থ বাচ্চা মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলতে লজ্জা করে না আপনার? নার্স নিজেও অবাক হয়ে গেল। তবে সে ভালো করেই বুঝতে পেরেছে এসব পায়েলের চালাকি। ও কোমায় যাওয়ার নাটক করছে। এখন স্যারকে কিছু বোঝালেও উনি বুঝবেন না, আর সেটাই স্বাভাবিক। তাই নার্স আর কথা বাড়ালো না, মাথা নিচু করে আইসিইউ থেকে বেরিয়ে গেল। পরের দিন রাত্রিবেলায় শীতল যে লোকটাকে পায়েলকে রেপ করার জন্য ঠিক করে, সে একটা ঘরের ভেতর লুকিয়ে আছে। হাতে একটা প্লেট, তাতে 2টো রুটি আর কিছু ভাজি। বিছানার উপর বসে বসে লোকটা আপন মনে খেতে লাগলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় সে। লোকটা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। দরজা খুলবে নাকি খুলবে না দ্বিধা দ্বন্দ্বের ভেতরে পড়ে গেল। বাহির থেকে এসে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে প্রশ্ন করে, কে এত রাতে কি চাই? দরজা খুলুন, কাজ আছে। আগে নিজের পরিচয় দেন। আমার সাথে কি কাজ শুনি? আমায় আপনার ম্যাডাম শীতল পাঠিয়েছে, দরজাটা খুলুন। শীতল ম্যাডাম পাঠিয়েছে? কই, আমায় তো কিছু বলেননি উনি। আমি আগে ফোন করব তাকে, তারপর দরজা খুলবো। ফোন একটু পরেও করতে পারবেন, আগে দরজাটা খুলুন। পুলিশ আসছে কিন্তু, আমায় দেখে ফেললে আপনারই বিপদ। আগে ঢুকতে দিন, তারপর যাকে খুশি ফোন করুন। লোকটা মেয়েটার কথায় দরজাটা খুলে দিল। দরজা খুলে দেখতে পাই তার সামনে পায়েল দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা চাকু। এ কি, তুমি? আমি কি ঠিক দেখছি? একদম ঠিক দেখেছিস। দেখ, আমি দাঁড়িয়ে আছি তোর সামনে। তুমি না বললে পুলিশ আসছে? কোথায় পুলিশ? পুলিশ আসেনি, তবে তোর জম এসেছে। কি বলতে চাইছো তুমি? কেন এসেছো এখানে? কি চাও আমার কাছে? কেন এসেছি বুঝতে পারছিস না? তোকে মারতে এসেছি। পায়েলের কথা শুনে লোকটা দরজাটা বন্ধ করে দিতে যাবে, অমনি পায়েল বাহির থেকে দরজাটা ঠেলে ধরল। ওর শক্তি দেখে লোকটা রীতিমতো অবাক হয়ে গেল। একটা 10-12 বছরের মেয়ে এত জোর পেল কি করে গায়ে? পায়েল দরজাটা এক ধাক্কা দিতেই লোকটা ছুটে গিয়ে মেঝের উপরে পড়ে। তারপর সে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হাতের চাকুটা নিয়ে লোকটার দিকে এগোতে থাকে। বল, আমায় রেফ করতে কেন চেয়েছিলি? তোর ম্যাডাম বলেছিল নিশ্চয়ই। হ্যাঁ, তোমার মাই বলেছিল। সে তো টাকা দিয়েছিল আমায়। আমি যা করেছি শুধু টাকার জন্য। আর কি বলেছে আমার কথা? ভালোই ভালোই সব বল। তোকে এমনিতেও মারবো আমি। যত সহজে আমি নিজের উত্তর পাবো, তোর উত্তর ততই সহজ হবে। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি বেশি কিছু জানি না। তোমার মা শুধু এইটুকু বলেছে, সে তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছে। তোমার বেঁচে থাকা মানে তার আর তার পরিবারের ক্ষতি। তাই শেষ করে দিতে চেয়েছিল তোমার। আমি এর থেকে বেশি কিছু জানি না। বিশ্বাস করো আমার কথা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে ছেড়ে দেব? আমি এমন কাউকে বাঁচিয়ে রাখতে পারি না যে শীতলকে সাহায্য করে। আমায় মেরে কি লাভ তোমার? আমি কথা দিচ্ছি, আমি তোমার মায়ের হয়ে আর কখনো কাজ করব না। এরপর থেকে তুমি যা বলবে তাই করব। তোমার সব কথা শুনবো।
আমার লোকের সাহায্য দরকার পড়ে না মূর্খ, আমি একাই যথেষ্ট। আর তোর মতো মানুষকে মারা তো বা হাতের কাজ। এই বলে পায়ে লোকটার চুল ধরে টানতে টানতে খাটের উপরে উঠালো। তারপর তার বুকের উপরে উঠে বসে চাকুটা বের করে লোকটার বুকের উপর এলো পাথারে চালাতে থাকে। কিছুক্ষণের ভেতরে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পায়েল নিজের কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সোজা হাসপাতালে। পরের দিন সকালবেলা পরম মোবাইলটা নিয়ে ছুটতে ছুটতে শীতলের কাছে আসলো। শীতল, আজকে নিউজ দেখেছো? এত সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। না তো, কি হয়েছে? পায়েলের রেপিস্টকে কেউ মেরে একটা ঘরের ভেতরে ফেলে রাখিয়েছে। দেখো, প্রত্যেকটা নিউজ পোর্টালে সেম নিউজ। স্বামীর কথা শুনে শীতল যেন ভাবনার সাগরে ডুবে গেল। লোকটাকে কে খুন করলো তাহলে? তবে একদিকে ভালোই হয়েছে, শীতলের অপকর্মের একমাত্র সাক্ষী যে ছিল সে আর বেঁচে নেই। লোকটা পুলিশের হাতে ধরা পড়ে গেলে শীতল মুশকিলেই পড়ে যেত। কি হলো শীতল, কি ভাবছো? ভাবছি কাজটা কে করলো। কে করেছে জানি না, তবে ওর মতো মানুষের বেঁচে থাকাই উচিত নয়। তবে আফসোস রয়ে গেল, এটা আমাদের মেয়ের সাথে কেন এমনটা করলো। এর পেছনে সত্যি কারোর হাত ছিল কিনা সেটা জানা হলো না। আর তুমি যে কি বলো না, কার হাত থাকবে আর? বদমাইশ লোকেরা সব কাজ কি সুপারি নিয়ে নিয়ে করে? তাও ঠিক, তবে ওর পুলিশের হাতের ধরা পড়া উচিত ছিল। বড্ড তাড়াহুড়া করে হয়ে গেল সবটা। যাক, যা হয় ভালোর জন্যই হয়। এবার আমাদের মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, আর কিছু চাই না। আমিও তাই চাই। আর শোনো, তুমি আজ একটু পায়েলের ঘরের দিকটায় যেও, বড্ড এলোমেলো হয়ে আছে সবকিছু, সেগুলো ঠিক করতে হবে। পরম মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দুপুরবেলা পায়েলের ঘরে গেল পরম। পায়েল ঘরের ভেতরে একাই থাকতো বেশিরভাগ সময়। তাছাড়া অদ্ভুতভাবে ও কখনোই চাইতো না ওর ঘরে কেউ ঢুকুক, এমনকি বাবা মাও না। এই ঘরের সমস্ত কাজও পায়েলই করত। কাজের লোক কেউ ঢুকতে দিত না কখনো। পরম ঘরের ভেতরে ঢুকে ধীরে ধীরে সবটা পরিষ্কার করতে লাগলো। এক পর্যায়ে খাটের তোষকটা তুলতেই অবাক হয় পরম। কতগুলো পেন্টিং রাখা তোষকের নিচে। পায়েল মাঝে মধ্যে ছবি আঁকতো, এটা পরম জানতো, কিন্তু তাই বলে এত ছবি? পরম ছবিগুলো বাইরে বের করে আনলো। একটা পেন্টিং তুলে সেদিকে তাকাতেই ওর সারা শরীর গুলিয়ে উঠল। মনে হলো পেটের সমস্ত খাবার বমি হয়ে বেরিয়ে আসতে চাইছে। চোখের সামনে এটা কি দেখছে পরম? ও আর পায়েলের অন্তরঙ্গ কতগুলো দৃশ্য, সেগুলো বেশ আপত্তিকর। পরম বিশ্বাসই করতে পারছে না পায়েল লুকিয়ে লুকিয়ে এসব আঁকতো। একটা 10 বছরের বাচ্চা মেয়ে এসব সম্পর্কের ব্যাপারে ধারণা রাখে কি করে? তার থেকেও বড় কথা, ও পরমের মেয়ে হয়ে বাবার প্রতি। ছি, পায়েল আদৌ পরমের মেয়ে তো, নাকি অন্য কেউ? যদি ভুল করে তাও সত্যি হয়ে থাকে, বাচ্চা মেয়ের মগজে এত অতিরঞ্জিত নোংরামি চিন্তা আসলো? পরম একের পর এক ড্রয়িংগুলো উল্টিয়ে দেখতে থাকে। সবগুলোতেই ওর আর পায়েলের ছবি। সর্বশেষ ছবিটা দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়ল পরম। কিছুক্ষণের জন্য চুপ করে রইল সে। এটা তো দীপান্বিতার ছবি। দীপান্বিতার ছবি? পায়েল কি করে আঁকতে পারে? ও কি কোনোভাবে দীপান্বিতাকে চেনে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? দীপান্বিতার সাথে পরমের শেষ দেখা হয়েছে বহু বছর আগে। তখন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করে দুজন। একদিন দুজন স্কুল থেকে বাড়ি ফিরছিল, পথিমধ্যে আকাশ চিরে অঝোর ধারায় বৃষ্টি নামলো। ওরা নিরুপায় হয়ে একটা ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। তারপর দীপান্বিতা, আমার খুব ভয় করছে রে। বৃষ্টিটা কি আর নামবার সময় পেল না? আরে দূর, ডারপোক কোথাকার! তুই না একটা ছেলে। আমি মেয়ে হয়ে এত ভয় পাই না যতটা তুই পাচ্ছিস। আমার বিদ্যুৎ চমকানিতে খুব ভয়। জানি না বিদ্যুৎ চমকালে কি হবে। দীপান্বিতা পরমের কথা শুনে হো হো করে হাসতে থাকে। একটু পরে মেঘের ঘর্ষণে আকাশ গর্জে উঠল। চারদিকে আলো ঝলকানিতে ঝলমল করে ওঠে। পরম এগিয়ে এসে দীপান্বিতাকে জড়িয়ে ধরে। দীপান্বিতা ওকে ছাড়ানোর চেষ্টা করলেও পরম শক্ত করে চেপে ধরে। দীপান্বিতার কেমন জানি পরমের সেই স্পর্শ ভীষণ ভালো লাগছিল। এর আগে পরমের সাথে একসাথে ছুটে বেরিয়েছে, গড়াগড়ি খেয়েছে মাটিতে, কিন্তু এমন অনুভূতি হয়নি কখনো। দীপান্বিতা মন থেকে চাইছে পরম ওকে এভাবেই জড়িয়ে ধরুক। একটু পরেও অনুভব করে পরমের একটা হাত ওর স্কার্টের নিচ দিয়ে শরীরের কুলকিনারা খুঁজে বেড়াচ্ছে। একটা অদ্ভুত শিহরণে ঝাঁকুনি দিয়ে উঠল দীপান্বিতার শরীর। নিজের হাতটা পরমের শার্টের বোতামের ভেতর নিয়ে গেল। পরমের শার্টের একটা বোতাম ছিঁড়ে মাটিতে পড়ে যায়। অমনি তার বুকটা বেরিয়ে আসে। দীপান্বিতা আলতো করে ওর বুকের ওপরে একটা চুমু দেয়।
পরম ফিসফিস করে দীপান্বিতার কানের কাছে নিজের মুখটা নিয়ে বলতে থাকে, আমার ভেতরে এসব কি হচ্ছে দীপান্বিতা? জানি না, আমারও কেমন জানি লাগছে। আমরা কি ঠিক করছি? আমি জানি না, কিছু জানি না আমি। কি করব এখন তাহলে? আমায় আদর কর, আজ আমায় মেরে ফেল, কষ্ট দে, আমার যন্ত্রণা দে, তোর যা খুশি কর। পরম নিজের শার্টটা খুলে ফেলল। তারপর দীপান্বিতাকে খড়বিচুলির উপর শুইয়ে দেয়। তারপর ওকে আবারও বলতে লাগলো, নে যত পারিস চিৎকার কর, আজ তোর যন্ত্রণা আমার আনন্দ, গলা ফাটিয়ে চিৎকার কর। বৃষ্টি থেমে গেল বলে এমন সুযোগ আর আসবে না কখনো। এরপর দুজন দুজনকে আপন করে নিল। বাইরে তখনও বৃষ্টি, তার অবিরাম ধারা অব্যাহত রয়েছে। দীপান্বিতার চিৎকার পুরো ঘরকে আন্দোলিত করে তুলেছে। ওরা ভালো করেই জানে এই আওয়াজ বৃষ্টির তোপে ঘরের গণ্ডি পেরিয়ে বাইরে যেতে পারবে না। এরপর আর দীপান্বিতার সাথে কোনো দিন দেখা হয়নি পরমের। পায়েলের কাছে দীপান্বিতার ছবি আসলো কোথা থেকে, এই চিন্তায় ভাবিয়ে তুলছে পরমকে। পরের দিন সকালবেলা হসপিটাল থেকে ডক্টরের কল আসলো পরমের কাছে। হ্যাঁ ডাক্তার সাহেব বলুন। একটা গুড নিউজ আছে আপনার জন্য। কিসের গুড নিউজ? আপনার মেয়ে কোমা থেকে ফিরে এসেছে। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টরের কথা শুনে পরম ছুটে কিচেনে গেল। শীতল রান্না করছিল। পরম উচ্ছ্বাসের স্বরে শীতলকে বলতে লাগলো, শীতল, আমাদের মেয়ে সুস্থ হয়ে গেছে, ডাক্তার ফোন করেছিল একটু আগে। শীতল খবরটা শুনে পরমের সামনে খুশি হওয়ার ভান করে। কি বলো? এটা তো খুব ভালো নিউজ। তা তুমি যাচ্ছ কখন হসপিটালে? আমি একটু পরে যাব। ডাক্তার সাহেব বলল ওকে আমরা আজকেই বাড়িতে নিয়ে আসতে পারবো, চাইলে তুমিও যেতে পারো। আরে আমি গিয়ে কি করব, তুমি বরং নিয়ে এসো। পরম কিচেন থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল। পরম চোখের আড়াল হতেই শীতলের চোখে মুখে বিরক্তি ছাপ ফুটে ওঠে। ও কখনোই চায় না পায়েল এই বাড়িতে ফিরে আসুক, কারণ ওর উপস্থিতি শীতল বা পরম কারোর জন্যই মঙ্গলজনক নয়। কিন্তু এখন যেটা ঘটতে চলেছে চাইলেও পাল্টাতে পারবে না শীতল। তাই সে নিরুপায় হয়ে সবটা পরিস্থিতির হাতে ছেড়ে দিল। পায়েলকে বাড়িতে এনে ওর রুমে শিফট করে দেওয়া হলো। শীতল পায়েলের জন্য গরম স্যুপ বানিয়ে নিয়ে আসলো। তারপর চামচ দিয়ে ওকে খাইয়ে দিতে লাগলো। পায়েল চালাকি করে স্যুপের বোলটা মায়ের হাতের ওপরে ফেলে দেয়। অমনি শীতল চিৎকার দিয়ে উঠল। তারপর দূরে সরে যায়। স্যুপটা খুব গরম ছিল, তাই না মা? এটা কি করলে তুমি? একটু সাবধানে থাকা উচিত ছিল তোমার। সরি মা, আমি একদম বুঝতে পারিনি। শোনো না, আমার ড্রয়ারে একটা মলম আছে, এসো তোমায় লাগিয়ে দেই। শীতল পায়েলের ড্রয়ার থেকে মলমটা নিয়ে আসলো। তারপর এসে মায়ের পাশে বসে পায়েল পরম যত্নে মায়ের হাতে মলম লাগিয়ে দিতে শুরু করে। পায়েল শীতলকে প্রশ্ন করে, মা, এতদিন তুমি অনেক মিস করেছো আমায়, তাই না? খুব মিস করেছি। শুধু আমি না, বাবাও ভীষণ মিস করেছে তোমায়। ভালো হয়েছে তুমি আবারও ফিরে এসেছো আমাদের মাঝে। হাতের মলম লাগানো শেষ হলে শীতল স্যুপের বোলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখন রাত প্রায় 10টা। হাতের কাজগুলো শেষ করে শীতল নিজের রুমের দিকে যাবে, হঠাৎ মৃদু মিউজিকের শব্দ ভেসে আসে ওর কানে। শব্দটা পায়েলের ঘর থেকেই আসছিল। জানালা দিয়ে উকি মারতেই দেখতে পায় ঘরের ভেতরে ড্রিম লাইট জ্বলছে, আর পায়েল মিররের সামনে দাঁড়িয়ে গানের সাথে সাথে পা মেলাচ্ছে। যে মেয়েটা আজকেই কোমা থেকে ফিরে আসলো, আর এরপর মানসিক কন্ডিশন থাকে কি করে ভেবে অবাক হলো শীতল। পায়েল এরপর যে কাণ্ড করে বসে, শীতল আরো বেশি অবাক হয়ে যায়। পায়েল ওর রাতের ড্রেসটা সম্পূর্ণ খুলে ফেলল। অন্তর্বাসগুলো ছাড়া আর কিছুই নেই তার শরীরে। হঠাৎ শীতলের চোখ পড়ে পায়েলের পেটের নিচ দিকটায়। এরপর সে যে দৃশ্যের মুখোমুখি হয় রীতিমতো থতমত খেয়ে গেল। পায়েলের পেটের নিচের দিকটায় সিজার অপারেশনের দাগ। মহিলাদের যখন অপারেশন করে বাচ্চা ডেলিভারি করা হয়, তারপর এরকম দাগের সৃষ্টি হয়, যা আমৃত্যু থেকে যায়। এই দাগ শীতলেরও আছে, তাই সে ভালো করেই পরিচিত দাগটার সাথে। কিন্তু প্রশ্ন হলো, পায়েলের মতো একটা বাচ্চা শরীরে সিজার অপারেশনের দাগ এলো কোথা থেকে? পায়েল এরপর যে কাণ্ড করে বসে, শীতল আরো বেশি অবাক হয়। পায়েল ও রাতের ড্রেসটা সম্পূর্ণ খুলে ফেলল। অন্তর্বাসগুলো ছাড়া আর কিছু নেই তার শরীরে। হঠাৎ শীতলের চোখ যায় পায়েলের পেটের নিচ দিকটায়। এরপর সে যে দৃশ্যের মুখোমুখি হয় রীতিমতো থতমত খেয়ে গেল। পায়েলের পেটের নিচের দিকটায় সিজার অপারেশনের দাগ। মহিলাদের যখন অপারেশন করে বাচ্চা ডেলিভারি করা হয়, তারপর এরকম দাগের সৃষ্টি হয়, যা আমৃত্যু থেকে যায়।
এই দাগ শীতলেরও আছে, তাই সে ভালো করেই পরিচিত দাগটার সাথে। কিন্তু প্রশ্ন হলো, পায়েলের মতো একটা বাচ্চার শরীরে সিজার অপারেশনের দাগ এলো কোথা থেকে? শীতল কথাটা ভেবে জানালার বাইরের দিকে পা বাড়াবে, ঠিক তখনই পায়েল ওকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথায় যাচ্ছ মা? ভেতরে এসো না। পায়েলের ডাক শুনে শীতল চমকে উঠল। তার মানে পায়েল বুঝতে পেরে গিয়েছে মা ওকে অনেক আগে থেকেই লুকিয়ে দেখছে। শীতল ঘুরে পায়েলের ঘরের দিকে গেল, তারপর ভেতরে ঢুকে পড়ে। এদিকে পরম ও রুমে বসে বসে নেট ঘাটছে। সোশ্যাল মিডিয়াতে একের পর এক চেক করে যাচ্ছে যদি কোথাও দীপান্বিতাকে পাওয়া যায়। দীপান্বিতা কি আদৌ বেঁচে আছে? প্রশ্নের উদয় হয় পরমের মনে। যদি বেঁচেই থাকে এতগুলো বছরে একটিবারের জন্যে হলেও কেন যোগাযোগ করলো না পরমের সাথে? আর যদি দীপান্বিতা বেঁচেই থাকে, ও কি আজও অভিমান করে আছে পরমের ওপর? কিন্তু সেদিন যা ঘটেছিল তাতে তো পরমের একার ভূমিকা ছিল না। দীপান্বিতা চেয়েছিল বলেই ঘটেছিল। ও তো তখন বাধা দেয়নি পরমকে। তাহলে এখন কেন পরমের থেকে দূরে সরে আছে? এই সকল প্রশ্নের উত্তর পরম পেতে পারে যদি ভাগ্যের ফেরে দীপান্বিতার সাথে ওর কোনো দিন দেখা হয়ে যায়। পরম ঠিক করলো দীপান্বিতাদের পুরনো বাড়িতে গিয়ে ওর খোঁজ করবে, যদি সেখানে ওর সন্ধান মেলে, অথবা সেখানকার লোকজন ওর বিষয়ে কিছু জেনে থাকে। এটা ভেবে পরম দীপান্বিতার পুরনো বাড়িতে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। এদিকে পায়েল আর শীতল মুখোমুখি দাঁড়িয়ে আছে। পায়েল শীতলকে প্রশ্ন করে, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে মা? কই কিছু না তো, আমি লুকিয়ে লুকিয়ে কিছুই দেখিনি। কিন্তু আমি যে তোমায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তুমি এইভাবে নিজের মাকে জেরা করতে পারো না, বলেছি না কিছু দেখিনি আমি। শীতল গিয়ে ওর মায়ের হাতটা শক্ত করে চেপে ধরলো, তারপর বলতে লাগলো, যদি না দেখে থাকো বেশ ভালো করেছো, আর যদি দেখেই থাকো ভুলে যাও, সবটা ভুলে যাও। আমার তোমাকে ভয় পেয়ে চলতে হবে নাকি এখন থেকে? সেটাই বলতে চাইছো তুমি? হবে বই কি, কারণ আমি চাইলে এই মুহূর্তে তোমায় লকআপে পুরে দিতে পারি। মানে কি যাতা বলছো এগুলো? পায়েল, তুমি একটা বাচ্চা, বাচ্চাদের মতো থাকো। একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করো না। আমাকে মেরে ফেলানোর প্ল্যানটা তোমারই ছিল, তাই না? আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। যদি একবার নিজের মুখ খুলি কি হবে তোমার বুঝতে পারছো? পায়েলের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল শীতল। এ সবটা জানে, কিন্তু কি করে? পায়েলকে কে বলল যে ওকে মারার প্ল্যানটা শীতলের ছিল? কি বাজে কথা বলছো? আমি তোমার মা হই পায়েল। কোনো মা পারে নিজের পেটের মেয়ের সাথে এত বড় অন্যায় করতে? কিন্তু সেই লোক তো নিজের সবটা স্বীকার করেছে। কোন লোক? তোমার ভাড়া করা সেই লোক, যে তোমাকে ম্যাডাম বলে ডাকতো, আর যাকে আমি নিজের হাতে শেষ করেছি, এই 2 হাতে। পায়েলের কথা শুনে স্তম্ভিত হয়ে পড়ল শীতল। এগুলো কি বলছে ও? সেই লোককে ও খুন করেছে? কিন্তু ও তো কোমায় ছিল তখন। তাহলে কি করে সম্ভব? পায়েলকে শীতল কিছু বলতে যাবে, ঠিক তখন পরম এসে রুমের দরজার সামনে উপস্থিত হয়। দরজার বাইরে দাঁড়িয়েই শীতলকে বলতে লাগলো, একটু ঘরে আসো তো শীতল, কথা আছে তোমার সাথে। হ্যাঁ আসছি, তুমি যাও। এক্ষুনি আসো, খুব জরুরি কথা। আচ্ছা ঠিক আছে। শীতল রুম থেকে বেরিয়ে যায়। তারপর পরমের সাথে নিজেদের ঘরে গেল। এবার বলো, কি এমন কথা যেটা বলার জন্য এইভাবে ডেকে আনলে? শীতল, আমি কাল একটু বের হব, একটা জায়গায় যেতে হবে আমায়। কোন জায়গায়? নিশ্চয়ই কোনো জরুরি কাজ। হ্যাঁ, জরুরি বটে। আমার ফিরতে যদি দেরি হয় একদম টেনশন করবেন না, এমনকি কাল না ফিরতেও পারি আমি। বুঝেছি, কিন্তু কাজটা কি সেটা তো বললে না। একজন পূর্ব পরিচিতর খোঁজে যাব, যাকে এই মুহূর্তে সব থেকে বেশি দরকার আমার। যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করি, সে ছেলে নাকি মেয়ে? সে একজন মেয়ে। আমি তোমার কাছে কখনো কিছু লুকোই না, আজকেও লুকোবো না। ঠিক এই কারণেই এতটা ভালোবাসি তোমায়। আমি জানি তুমি কখনোই এমন কিচ্ছু করতে পারবে না যাতে আমি কষ্ট পাবো। তবে শুধু এইটুকুই নয়, আরও অনেক কথা আছে যেগুলো তোমাকে আমার অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু কখনো সৎসাহস করে উঠতে পারিনি। আচ্ছা সে হবে, এখন শুয়ে পড়ি, কাল আবার সকাল সকাল জাগতে হবে। পরম আর শীতল গিয়ে বিছানায় শুয়ে পড়ল। পরম নিজের পা শীতলের পায়ের ওপর রেখে আলতো করে ঘষতে লাগলো। তারপর পেছন থেকে শীতলকে জড়িয়ে ধরে। আহা, কি হচ্ছে এসব এখন? কতদিন কাছে আসনি আমার মনে পড়ে। বেশ মনে পড়ে। তাহলে প্রশ্ন কিসের? চুপচাপ আদর করতে দাও। শুধু তুমিই করবে আর আমি?
পরম শীতলের হাতটা ধরে নিজের মুখমণ্ডলের ওপর রাখলো। তারপর হাতটা বুকের ওপর নিয়ে যায়। তারপর নাভির ওপর, শীতল নাভির ওপরে আঙ্গুল ঘুরিয়ে পরমকে সুড়সুড়ি দিতে থাকে। পরম শীতলের হাতটা শক্ত করে ধরে নাভির আরো খানিকটা নিচে নিয়ে যায়। তারপর আরো নিচে। শিহরণে ওর চোখ দুটো বুজে আসলো। পরম মুখটা শীতলের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, তোমার হাতটা এত নরম কেন গো? তুলো লজ্জা পাবে এই হাতের কাছে। একটু বেশি হয়ে গেল না? দাঁড়াও, তোমার হচ্ছে। এই বলে শীতল হাত দিয়ে একটু জোরেই দুষ্টুমি করে পরমের সাথে। পরম আহ শব্দ করে উঠল। কি করছো কি? লাগছে তো। দুই দম্পতি এভাবে নিজেদের ভেতরে খুনসুটিতে মেতে উঠল। হঠাৎ ওদের দরজার সামনে কারো ছায়া পড়ে। পরম তার পরনের ট্রাউজারটা টেনে তুলে লাফ দিয়ে উঠে বসলো। শীতলও নিজেকে ঠিক করে উঠে বসলো। ওরা দুজন দেখতে পায় পায়েল দাঁড়িয়ে আছে দরজার সামনে। বাবা মা, আমি আজ তোমাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, চলে আসো। শীতল পায়েলকে ওর পাশে অর্থাৎ বিছানার কর্নারে শোবার জন্য একটা বালিশ পেতে দিল। পায়েল বালিশটা সরিয়ে বলে ওঠে, না, আমি বাবার কাছে শুব, তোমাদের দুজনের মাঝখানে শুব। ওরা দুজন পায়েলকে শোয়ার জন্য জায়গা করে দিল। তারপর পায়েল গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। বড় হবার পরে এর আগে বহুবার পায়েলের সাথে বেড শেয়ার করেছে পরম, কিন্তু আজ কেন জানি এক প্রকার অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর মনের ভেতরে। একজন বাবার নিজের মেয়েকে পাশে নিয়ে ঘুমানোর যে স্নিগ্ধতা, আজ সেটা খুঁজে পাচ্ছে না পরম। উল্টো অস্বস্তি হচ্ছে ওর। সেদিন পায়েলের রুমে ওর ড্রয়িংগুলো দেখার পরে পরমের পায়েলকে নিজের মেয়ে ভাবতে বড্ড লজ্জাবোধ হয়। যাই হোক, চরম অনিচ্ছাকৃতভাবে হলেও কোনোভাবে রাতটা কাটিয়ে দিল পরম। পরের দিন সকালবেলা পরম দীপান্বিতার পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্য ও সেখানে গিয়ে দীপান্বিতার কোনো খোঁজ পেল না। সারা দিনের জার্নিটাই বৃথা গেল। দীপান্বিতা এই বাড়িতে থাকবে না এটা জানতো পরম, কিন্তু ওর আশা ছিল অন্তত কে ওর সন্ধান দিতে পারবে। কিন্তু সেটুকু ভাগ্যে মিলল না পরমের। নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে। তখন রাত প্রায় 10টা। পথিমধ্যে গাড়িটা খারাপ হওয়াতে বাড়ি ফিরতে বেশ দেরি হয় পরমের। দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পাই ওর ঘরের লাইট অফ। তার মানে শীতল এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু পায়েলের ঘরের আলো জ্বলছিল তখনও। পরম কিছু একটা ভেবে পায়েলের ঘরের দিকে গেল। পায়েলের ঘরের জানালাটা খোলাই থাকে সবসময়। জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখতে পায় পায়েল দুটো ছবি হাতে নিয়ে বসে আছে। একটা ওর নিজের ছবি, অন্যটা দীপান্বিতার। পায়েল নিজের ছবি থেকে অর্ধেকটা কাঁচি দিয়ে কেটে নিল, বাকি অর্ধেকটা দীপান্বিতার ছবি থেকে কেটে নেয়। তারপর দুটো ছবি একসাথে জোড়া লাগিয়ে দিল। পরম বুঝতে পারে না পায়েল দীপান্বিতার ছবির সাথে নিজের ছবি জুড়ে দিল কেন। পরম লক্ষ্য করছে পায়েলের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল মুছতে মুছতে পায়েল বলতে লাগলো, আর কতদিন পায়েল হয়ে থাকবি দীপান্বিতা? সৃষ্টিকর্তার কত পরীক্ষা নেবেন তোর? এই কথাটা শোনা মাত্র পরমের ওর শরীরে যেন বিদ্যুতের ঝটকা অনুভব করলো। এটা কি শুনলাম আমি? যাকে সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছি সে আমার ঘরে, পাইলি দীপান্বিতা? কিন্তু কি করে সম্ভব সেটা? পরম আড়ালে দাঁড়িয়ে পায়েলের কথা শুনতে লাগলো। পায়েল একটা লকেট সামনে রেখে আপন মনে প্রলাপ করে যাচ্ছে। এই সেই লকেট যেটা আজ থেকে বহু বছর আগে স্কুলের একটা অ্যানুয়াল ফাংশনে তুমিই আমায় দিয়েছিলে। লকেটটা দেখে পরমের আর বুঝতে বাকি রইল না কিছুই। এ তো সেই লকেট যেটা আজ থেকে বহু বছর আগে যখন দুজন মাধ্যমিকে পড়াশোনা করত তখন পরম পায়েলকে দিয়েছিল। লকেটের ভেতরে দীপান্বিতা আর পরমের ছোটবেলার ছবি এখনো জলজল করছে। এই দৃশ্য রীতিমতো টনক নাড়িয়ে দিল পরমের। তার মানে পায়েল যা বলছে সব সত্যি। ও যদি দীপান্বিতা নাই হয়ে থাকে, এই লকেট ওর কাছে এলো কি করে? তার থেকে বড় কথা, এটা যে অ্যানুয়াল ফাংশনের দিন দিয়েছিল সেটাও পায়েলের জানা। এক পর্যায়ে হঠাৎ পায়েলের পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে যায়। ও পেছনের দিকে ঘুরে তাকাতেই পরম ওর জানালার ওপাশে গিয়ে দাঁড়ায়। কে কে ওখানে? কি হলো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছো? পরম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। না, এখন যে করেই হোক পায়েল অর্থাৎ দীপান্বিতার সামনে নিজেকে ধরা দেওয়া যাবে না। পরমের এখনো অনেক কিছু জানা বাকি। আগে সে নিজের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাক, তারপর দীপান্বিতার মুখোমুখি হবে। এই ভেবে পরম চুপি চুপি ও রুমের দিকে পা বাড়ালো। ঠিক তখন একটা অপ্রত্যাশিত বাধায় চমকে উঠল। দেখতে পাই সামনে পায়েল দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো বাবা? তুমি আমাকে একদম বাবা বলে ডাকবে না। কেন বাবা ডাকবো না? কি হয়েছে তোমার? আর এত রাতে তুমি এখানে কেন?
কিচেনে গিয়েছিলাম জল খাওয়ার জন্য, কিন্তু খবরদার তুমি আমাকে আর কখনো বাবা বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? তোমার আমাকে কোনো কিছু বলে ডাকারই দরকার নেই। বাবা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আমি তোমার মেয়ে, দেখো, আমি পায়েল। তাহলে তোমায় কেন বাবা বলে ডাকবো না? বলেছি না তুমি আমাকে আর কখনো এই নামে ডাকবে না। আর যদি নেক্সট টাইম তোমার মুখে এই নাম শুনি, আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে পরম ছুটতে ছুটতে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। বেসিনের সামনে নিজের মুখটা এগিয়ে দিতেই পেটের সমস্ত খাবার মুখ থেকে গড়গড় করে বেরিয়ে আসতে লাগলো। পরমের এমন অনুভূতি হচ্ছে যেন নাড়ি ফুড়ি শুদ্ধ সবকিছু বেরিয়ে আসবে। বেসিনের পানির ট্যাপটা অন করে তার নিচে নিজের মাথাটা রাখলো পরম। তেজা মাথা আর মুখমণ্ডল নিয়ে কিছুক্ষণ পরে নিজের রুমে চলে আসলো। তারপর বিছানার উপর বসে চোখ বুজে রইল। ওর মাথার জল চুল বেয়ে বিছানার চাদরের উপরে পড়ছে, বাকিটা শার্টের ভেতরে ঢুকে শরীরে বিস্তীর্ণ রেখা তৈরি করছে। একটু পরে পরম অনুভব করে কেউ ওর মাথায় হাত রাখলো। তারপর একটা টাওয়াল দিয়ে ভেজা চুলটা মুছতে শুরু করে। শীতল আজ বাড়িতে নেই, একটা বান্ধবীর বাড়িতে গিয়েছে। তাহলে কি পাইল এলো ঘরে? পরম চোখ দুটো খুলে দেখতে পাই ওর ধারণাই সঠিক। না, এবার আর পায়েলকে বাধা দিল না পরম। এটা কি অবস্থা করেছো? ঠান্ডা লেগে যাবে তো। আমার ঠান্ডা লাগুক বা না লাগুক তাতে তোমার কি? হ্যাঁ, আমার অনেক কিছুই কারণ। আমি তোমার এটা বলতেই পায়েলের মুখটা চেপে ধরল পরম। কি হও তুমি? আমার মেয়ে, তাই তো? সেটাই বলতে চাচ্ছিলে। তুমি জানো একজন বাবা মেয়ের সম্পর্ক কতটা পবিত্র হয়, কতটা শুদ্ধতা থাকে সেই সম্পর্কের ভেতরে। কিন্তু আমি তো কিছুই বলিনি। তুমি আমাকে আর কখনো বাবা বলে ডাকবে না। তাহলে কি শুধু পরম বলে ডাকবো নাকি? গুড্ডু? গড্ডু নামটা শুনে আরেক প্রস্তুত চমকে উঠল পরম। এ তো সেই নাম যে নামে ছোটবেলায় সবাই ডাকতো ওকে। পরমকে ওর বাবা মা আদর করে গুড্ডু বলে ডাকতো। আর মাঝে মাঝে দীপান্বিতা আর ওর স্কুলের বন্ধু বান্ধবরাও এই নামে ডাকতো ওকে। সময়ের কালস্রোতে যে নামটা ভুলেই বসেছিল পরম, আজ বহু বছর পরে আবারও সেই নামে নিজের কানেই শুনল। গুড্ডু নামটা শুনে আরেক প্রস্থ চমকে উঠল পরম। এ তো সেই নাম যে নামে ছোটবেলায় সবাই ডাকতো ওকে। পরমকে ওর বাবা মা আদর করে গুড্ডু বলে ডাকতো। আর মাঝে মধ্যে দীপান্বিতা আর ওর স্কুলের বন্ধু বান্ধবরাও এই নামে ডাকতো ওকে। সময়ের কালস্রোতে যে নামটা ভুলেই বসেছিল পরম, আজ বহু বছর পরে আবারও সেই নাম নিজের কানে শুনল। কেন করলে এটা আমার সাথে? কেন বললে না আগে তুমি আমার দীপান্বিতা? আমার মেয়ে হওয়ার নাটক কেন করলে? আর আমার মেয়ে পায়েল কোথায়? তাকে কি করেছো তুমি? একসঙ্গে এত প্রশ্ন, আমি কোনটা ছেড়ে কোনটার উত্তর দেই বলো তো? তোমাকে আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমি জানি তুমি দীপান্বিতা। পায়েল কিছু বলতে যাবে পরমকে, ঠিক তখন রুমের ভেতর শীতল এসে ঢুকে পড়ে। ওর আগমনে দুজনের কথায় ছেদ পড়ল। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? সকালে না ফেরার কথা ছিল? ভাবলাম রাতটা বাইরে কাটাবো না, তাই চলে আসা। তাছাড়া ওদের বিয়ে গোধূলি লগ্নেই হয়েছে, চাইলে আরো আগে ফিরতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি শুয়ে পড়লাম। শীতল ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের দিকে চলে যায়। পায়েল আগেই ওর রুমে চলে গিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 1টা। হঠাৎ পায়েলের ফোনটা একটা মেসেজের শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে পায়েল মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়। আমি বাড়ির পেছনে আছি, এখনই দেখা করো। পায়েল গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে চুপি চুপি নিচের ফ্লোরে আসলো। তারপর মেইন দরজাটা খুলে বাড়ির পেছনের বাগানের দিকে হাঁটতে লাগলো। পায়েলের হাতে একটা টর্চ। টর্চ জ্বেলে কাউকে খুঁজছে। হঠাৎ ও টর্চটা একজন মহিলার উপর গিয়ে পড়ে। পায়েল দ্রুত গিয়ে তার সামনে উপস্থিত হলো। কি হলো তোমার? এত রাতে কেন ডাকলে? কেন ডেকেছি বুঝতে পারছো না? তুমি আমায় ইগনোর করছো কেন? আমার কল রিসিভ কেন করছো না? আগে তার উত্তর দাও। আমার ইচ্ছা হয়নি তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে, তাই বুঝতে পেরেছো এবার? ভুলে যেও না তোমায় আমি এই বাড়িতে কেন পাঠিয়েছিলাম। সব মনে আছে আমার, কিচ্ছু ভুলিনি। তুমি আমায় এই বাড়িতে পরমের মেয়ে সেজে থাকতে পাঠিয়েছিলে, যাতে ও কোনোদিন মেয়ের অভাব বুঝতে না পারে। হ্যাঁ, আর সেই তুমি এখন এসব কি করছো? আচ্ছা, ওরা আবার কিছু বুঝে যায়নি তো যে তুমি আসল পায়েল নও? কেন দীপান্বিতা? ওরা আমার আসল পরিচয় জেনে গেলে তোমার কি খুব অসুবিধা, তাই না? চুপ, এই নামটা উচ্চারণ করবে না একদম। আগেও বলেছি তোমায়। কিন্তু পরমকে যে আমি এতদিনে বিশ্বাস করিয়ে ফেলেছি আমি দীপান্বিতা, তোমার দেওয়া সেই লকেট দিয়ে, যেটা নাকি তোমার পরম ছোটবেলায় দিয়েছিল।
এই বলে পায়েল সেই ভদ্র মহিলা অর্থাৎ দীপান্বিতার দিকে চেয়ে কটাক্ষের হাসি হাসল। কি বলছো তুমি এগুলো? তমসা, তুমি পরমকে এটা বিশ্বাস করিয়েছো যে তুমি দীপান্বিতা? পাগল হয়ে গেছো তুমি। হ্যাঁ, আমি পাগল হয়েছি, পরমের প্রেমে পাগল হয়েছি। আমি ওকে সারা জীবনের জন্য পেতে চাই। লজ্জা করছে না এগুলো বলতে? আমি তোমাকে পরমের মেয়ে হয়ে সেজে থাকতে পাঠিয়েছিলাম, যাতে ও কোনোদিন নিজের মেয়ের অভাব বুঝতে না পারে। যাকে একদিনের জন্য হলেও বাবা ডেকেছো, তাকে নিয়ে এমন চিন্তা ভাবনা মাথায় আসে কি করে তোমার? কেন নাক গলাচ্ছ আমার জীবনে? চলে যাও বলছি, আর কখনো এসো না। আমি তোমাকে এখানে পাঠিয়ে ভুল করেছি। ইচ্ছে করছে দেয়ালের সাথে নিজের মাথা ঠুকে নিজেই মরে যায়। পরমের ভালো করতে গিয়ে আমি ওর এত বড় সর্বনাশ করে দিচ্ছি। না, এটা আর বেশি দিন চলতে পারে না। তোমাকে এই নোংরা খেলাগুলো বন্ধ করতেই হবে। আর যদি না করি, কি করবে তাহলে তুমি? পরমকে সবটা বলে দেবে, তাই না? হ্যাঁ, তাই করব। বোকা দীপান্বিতা, তুমি আমায় ফাঁসাতে চাইছো। এটা করলে তুমি নিজে যে ফেঁসে যাবে একটিবারও ভেবেছো? একবার ভেবে দেখো, যদি আমি সবাইকে এটা বলে দেই পরমের মেয়ের মৃত্যুর কারণ আর কেউ নয়, একমাত্র তুমি, তখন কি হবে? পরম ক্ষমা করবে তোমায়? হ্যাঁ, ওর মেয়ের মৃত্যু আমার কারণেই হয়েছিল, আর সেই কারণে আমি তোমাকে পাঠিয়েছিলাম ওর জীবন। এটা না করলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমি কিন্তু পরমকে এখনো কিচ্ছু বলিনি। ও অবশ্য নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করেছিল আমায়। প্লিজ পরমের জীবন থেকে সরে দাঁড়াও। এসব মানায় না তোমাকে। এটা কাউকে ভালোবাসার বয়স নয়। তুমি নেহাতি বাচ্চা একটা মেয়ে। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। তোমার কোনো পরামর্শ শুনতে আমি বাধ্য নই। ভালোই ভালোই চলে যাও এখান থেকে, নয়তো একদম ভালো হবে না। আমি পরমের ভালোর জন্য সব করতে পারি। যদি দরকার পড়ে আমি নিজের আইনে কাঠগড়ায় দাঁড়াবো। সবাইকে জানিয়ে দেব পায়েলের মৃত্যু আমার হাতেই হয়েছিল। তারপর আমার যা হবার হবে। কিন্তু তোমায় আমি কোনো ক্ষতি করতে দেব না পরমের। তুমি যা খুশি করে নাও, পরম শুধুই আমার। আমি ওকে ভালোবাসি, ওর সন্তানের মা হতে চাই আমি। ছি তমসা, তোমার মুখে দেখছি কিছুই আটকায় না। এতটা নোংরামি তোমার মনের ভেতরে? হ্যাঁ, পরমের জন্য আমি সব করতে পারি। দরকার পড়লে তোমাকেও ছাড়বো না আমি। এই বলে তমসা দীপান্বিতার সামনে থেকে চলে গেল। দীপান্বিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে সরে পড়ে। পরের দিন সকালবেলা দীপান্বিতা ওর ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন। গতকাল রাতে তমসার কথাগুলো এখনো বাজছে ওর কানে। আজ থেকে ঠিক 1 বছর আগে দীপান্বিতার গাড়ির সাথে একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার স্কুল কার্ড আর ব্যাগের ভেতরের কিছু ডকুমেন্ট দেখে দীপান্বিতার বুঝতে বাকি রইল না, পায়েল আর কারণ নয়, ওর ছোটবেলার ভালোবাসা গুড্ডু অর্থাৎ পরমের মেয়ে। পরমের মেয়ের মৃত্যু দিক বিদিক শূন্য করে তোলে দীপান্বিতাকে। ও কি করবে বুঝতে পারছিল না কিছুতেই। এর 2 দিন পরে অবিশ্বাস্যভাবে দীপান্বিতা এমন একটা মেয়ের সন্ধান পায় যাকে দেখতে কিনা হুবহু পায়েলের মতো, আর দুজনের বয়সটাও কাছাকাছি, 10 থেকে 12 বছর। অন্ধকারের ভেতরে যেন আশার আলো খুঁজে পেল দীপান্বিতা। এর আগেও গল্পে পড়েছে পৃথিবীতে এরকম দেখতে নাকি অনেক মানুষ হয়। দীপান্বিতা বুঝতে পারে সব গল্প মিথ্যে হয় না, কিছু জিনিস সত্যি হয়ে ধরা দেয়। ব্যাস, তমসাকে মিথ্যা অ্যাক্সিডেন্টের রোগী বানিয়ে একটা হাসপাতালে ভর্তি করে দেয় দীপান্বিতা। ডক্টরকে আগেই শিখিয়ে দেওয়া হয় যেন তারা পরমকে এটা জানায় যে মাথায় আঘাতের কারণে তার মেয়ের স্মৃতি মুছে গিয়েছে। ডক্টর দীপান্বিতার কথা মতো কাজ করল। পরম আর শীতল নিজেদের মেয়েকে ফিরে পায়। স্মৃতি হারানোর কারণে তমসাকে ওরা আবারও সবকিছু নতুন করে শেখায়, ওকে ওর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কিন্তু পরম আর কোনোদিন জানতে পারলই না ওর সাথে কত বড় একটা গেম খেলা হয়েছে। যদিও এই গেমটা পরমের এক সময়ের ভালো লাগা ভালোবাসার মানুষের কাজ, আর গেমটা খেলা হয়েছে শুধুমাত্র পরমের ভালোর জন্য। দীপান্বিতা কখনোই চায়নি পরম ওর কারণে কষ্ট পাক, কিন্তু তমসার গতরাতের আচরণ দুশ্চিন্তার সাগরে ফেলে দিয়েছে দীপান্বিতাকে। মাত্র 10 বছরের একটা মেয়ে একটা অ্যাগ্রেসিভ কি করে হয়, আর ওর শারীরিক সম্পর্ক বাচ্চা এসব বিষয়ে এতটা জ্ঞান রাখে কি করে? দীপান্বিতাকে যে করেই হোক তমসার অতীত খুঁজে বের করতে হবে। এরপর ওর সকল রহস্য জানতে হবে, নয়তো ওকে কোনোভাবে আটকানো যাবে না। দীপান্বিতা তমসাকে যাদের কাছে পেয়েছিল তাদের থেকে একটা ঠিকানা জোগাড় করে,
এরপর সেই জায়গায় যায়। বাসার লোকজন তমসার কথা শুনে বেশ অবাক হলেন। তারা সবাই মিলে দীপান্বিতাকে বলতে থাকে, কি বললেন? তমসা এখন আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে নয় ঠিক, তবে আমি জানি ও কোথায় আছে। কোথায় আছে এখন তমসা? ধরুন আমার এক বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে? আর কে কে আছে ওই বাড়িতে? আচ্ছা, আমি তমসার ব্যাপারে আমি জানতে এসেছি আপনাদের কাছে। আপনারা তার উত্তর না দিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন আমায়। ম্যাডাম আগে বলুন ওই বাড়িতে আর কে আছে? আমার বন্ধু আর ওর স্ত্রী। সর্বনাশ, এটা কি করেছেন আপনি? আপনি ওকে কোনো পুরুষ লোকের কাছে কেন রেখেছেন? দীপান্বিতা বেশ অবাক হয় ভদ্রলোকদের কথা শুনে। কেন, তাতে কি সমস্যা? অবশ্য সমস্যা যে হয়নি এমনটাও নয়। আমি নিজে লক্ষ্য করেছি ও বেপরোয়া হয়ে উঠেছে দিন দিন। আপনি জানেন না ম্যাডাম, ও পুরুষদের কতটা ঘৃণা করে আর ও পুরুষদের ওপর কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি বুঝতে পারছি না ঠিক আপনাদের কথা। একটা 10-12 বছরের মেয়ে এতটা অ্যাগ্রেসিভ কি করে হতে পারে বলুন আমাকে। ও আসলে কে, কি পরিচয় ওর? দাঁড়ান, আপনি নিজের চোখে দেখে নিন, নয়তো বিশ্বাস হবে না আমাদের কথা। এক ভদ্রলোক একটা বার্থ সার্টিফিকেট এনে দীপান্বিতার হাতে দিল। পেপারটার দিকে তাকিয়ে দীপান্বিতা যেন হতভম্ব হয়ে গেল। নিজের চোখে যা দেখছে বিশ্বাস করতে পারছে না সে। অস্থির চিত্তে বলে উঠল, হোয়াট? এটা কি করে সম্ভব? তমসার ডেট অফ বার্থ 12ই জুন 1990। হ্যাঁ, আপনি একদম ঠিক দেখেছেন। তমসা কোনো 10 বা 12 বছর বয়সের শিশু নয়, এক বিরল রোগে আক্রান্ত যুবতী সে, যার বয়স 30 বছরের ওপরে। হ্যাঁ, আর তার শরীরের স্বাভাবিক গ্রোথ সিস্টেম অফ থাকার কারণে শারীরিক কোনো পরিবর্তন হয়নি, তবে মানসিকভাবে সে একজন প্রাপ্তবয়স্কা। আর সে পুরুষদের প্রতি এত অ্যাগ্রেসিভ কেন জানতে চান? জানলে হয়তো পায়ের তলায় আর মাটি থাকবে না আপনার। আজ থেকে 32 বছর আগে একটা মফস্বলে তমসার জন্ম হয়। জন্মের সময় সবকিছু ঠিকঠাক থাকলেও কয়েক বছর পরে আর সবকিছু ঠিক রইল না। যখন তমসার বয়স 10-এর কোঠায় অতিক্রম করে, ও আর ওর পরিবার বুঝতে পারে কোনো কারণে তমসার শারীরিক বৃদ্ধি ঘটছে না। দিনের পর দিন কেটে যায়, তমসার বয়স বেড়েই চলল। 10 থেকে 18-র ঘরে পা দিল তমসা, কিন্তু ও সেই 10 বছরের কোনো বাচ্চা মেয়ের মতোই রয়ে গেল। তমসার পরিবারের যথেষ্ট সামর্থ্য ছিল না ওকে চিকিৎসা করানোর, যদিও এই রোগের কোনো চিকিৎসা আজ অব্দি আবিষ্কার হয়নি, যার ফলশ্রুতিতে তমসার মানসিক বিকাশ ঘটলেও শারীরিক বিকাশ ঘটল না। একদিন কোনো একটা রাতে তমসার জীবনে ঘোর বিপর্যয় নেমে আসে। একটা গ্যাং মিলে তমসাকে গণ রেপ করে, কিন্তু তারা কেউই বেশি দিন জীবিত ছিল না। তমসা তাদের খুঁজে বের করে খুন করে। সেদিনের ঘটনার কারণে তমসা প্রেগনেন্ট হয়, কিন্তু ও দুর্ভাগ্য অপারেশনের পরে তমসা জানতে পারে সে একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে। নিজের সন্তান আর সতীত্ব হারিয়ে তমসা দিনে দিনে মানসিক বিকারগ্রস্ততে পরিণত হয়। পুরুষদের প্রতি এক প্রকার ক্ষোভ প্রকাশ পেতে শুরু করে ওর মনের ভেতরে। ও ভাবতে শুরু করে ওর সাথে যে অন্যায় হয়েছে তাতে সমগ্র পুরুষ জাতি দায়ী। পুরুষদের প্রতি এই বিরূপ প্রতিক্রিয়া ওকে একজন সাইকো নারীতে রূপান্তর করেছে। তমসা 32 বছরের জীবনে বহু পুরুষদের সান্নিধ্যে গিয়েছে। নিজের শরীরের চাহিদা মিটিয়ে সে তাদেরকে নির্মমভাবে খুন করে। ভদ্রলোকদের কথা শুনে দীপান্বিতার আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করে। পরম দীপান্বিতার কাছেই আছে, ও ওর কোনো ক্ষতি না করে ফেলে। এর আগেই দীপান্বিতাকে সবটা আটকাতে হবে। ভদ্রলোক আর তার স্ত্রীর সাথে কথা বলে দীপান্বিতা পরমের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এই ক্রান্তিকালীন সময়ে পরমকে রক্ষা করাই ওর মূল উদ্দেশ্য। তাতে যদি দীপান্বিতাকে পরমের সামনে যেতে হয় সে প্রস্তুত। দীপান্বিতা এটাও ঠিক করে নিয়েছে ও পায়েলের মৃত্যুর ব্যাপারে পরমকে সবটা জানাবে। এতে যদি পরম ওকে ক্ষমা না করে, না করুক, নিজের কৃতকর্মের শাস্তি মাথা পেতে নেবে দীপান্বিতা। এদিকে পরমের বাড়িতে পরম ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসে কাজ করছিল। তমসার সুযোগ বুঝে শীতলের হাত আর মুখ বেঁধে ঘরের ভেতরে আটকে রাখল। এরপর এক গ্লাস জুস নিয়ে পরমের সামনে উপস্থিত হলো। জুসটা খেয়ে নাও পরম। না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না আমার। তমসা গিয়ে পরমের পাশে বসলো। তারপর বলতে লাগলো, তুমি জিজ্ঞাসা করেছিলে না তোমার মেয়ে কোথায় আছে? আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। আমি চাইলেই তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে এই জুসটা খাও, একটু রিল্যাক্স হয়ে নাও, তারপর সব বলছি তোমায়। তমসার জোরাজোরিতে পরম গ্লাসের জুসটা খেয়ে নিল। জুসটা খাওয়ার পরেই ওর মাথাটা চক্কর কাটতে শুরু করে। পরম বুঝতে পারলো তমসা কিছু একটা মিশিয়েছে জুসের সাথে। ওর কণ্ঠস্বর জড়িয়ে যেতে লাগলো। তমসার কানের কাছে এসে আবারও বলতে লাগলো,
এখন কেমন লাগছে পরম? আমার মেয়ে কোথায় আগে সেটা বলো। বলবো তো, সব বলবো। আমি নিজে তোমায় তোমার মেয়ের কাছে নিয়ে যাব। তুমি সত্যি বলছো তো? আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবে? হ্যাঁ, যাব তো, কিন্তু তার জন্য তোমার যে আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে বলো আমায়। আমি আমার মেয়ের জন্য সব করব। বলো কি দিতে হবে আমায়। আমার আজকের জন্য তোমাকে চাই, আর কিচ্ছু না। আমি তোমার বাচ্চার মা হতে চাই পরম। আমারও তো ইচ্ছা করে মা ডাক শুনতে, নিজের সন্তানদের নিয়ে খেলা করতে। এই সমাজের কেউ বুঝতে চায় না আমায়। সবাই আমায় একটা বাচ্চা শিশু মনে করে। আমি কোনো বাচ্চা নই পরম, আমি তোমাদের মতোই একজন। পরম অনেকটা ঘোরের ভেতরে আছে, তাই ও তমসার কথাগুলো কানে শুনতে পেলেও বুঝে উঠতে পারলো না কিছুই, বা প্রতিক্রিয়া দেখাতে পারছে না। তমসা পরমের শরীর থেকে ওর শার্টটা খুলে ফেললো। তমসার মনের ইচ্ছে ও পরমের থেকে নিজের উদ্দেশ্য পূরণ করে ওকে মেরে ফেলবে। এই কারণে নিজের কাছে একটা ধারালো ছুরি রেখে দিল। তমসা পরমকে টানতে টানতে পাশের বেডরুমে নিয়ে যায়। পরমকে ধাক্কা মেরে বিছানার উপরে ফেলে দিল। তারপর ওর কাছে গিয়ে কাতরভাবে অনুরোধ করতে থাকে, প্লিজ একটিবার আমায় তোমার ভালোবাসা পেতে দাও। আমি তোমার সন্তানের মা হতে চাই, ফিরিয়ে দিও না আমায়। তোমার ভেতরে কি পুরুষত্ব জেগে উঠছে না? নিজের বাহু ডোরে পিষে মেরে ফেলো আমায়, তোমার আঘাতে জর্জরিত করে ফেলো। কাম অন পরম, আর কত নরপশুকতা দেখাবে? তমসা পরমের থেকে কোনো ধরনের রেসপন্স না পেয়ে ওর প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠে। ছুরিটা বের করে পরমের বুকের উপরে উঠে পড়ল। আমার কথা শুনবে না তাই তো? আমাকে তোমার সন্তানের মা হতে দিলে না। তুমিও আমার সাথে সেই ব্যবহারটা করলে যেটা বাকিরা করতো। তাহলে আর বাঁচিয়ে আমাকে কেন রাখবে? তোমার সাথে সেটাই করব যেটা অন্যদের সাথে করেছি। এই বলে তমসা পরমের বুকের উপরে ছুরিটা চালিয়ে দেবার জন্য উদ্যত হলো। ঠিক তখন পরম খপ করে ওর হাতটা ধরে ফেলল। তারপর ওর উপরে উঠে পড়ে। আমায় মেরো না প্লিজ। তুমি যা বলবে তাই করব আমি। তোমার একটা বাচ্চা চাই তাই তো? আমি সব কিছু করব তোমার জন্য। আমার থেকে যা নেওয়ার নিংড়ে নাও। তার আগে কথা দাও তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবে। হ্যাঁ দেব, যদি আমি মা ডাক শুনতে পাই, তবে তুমিও বাবা ডাক শুনতে পাবে। জানো তো, আমারও একটা ছেলে সন্তান হয়েছিল, কিন্তু সে বাঁচেনি। আমি তাকে বাঁচাতে পারিনি। তমসার কথা শেষ না হতেই পরম ওর বুকের ভেতরে নিজেকে গুজে দিল। তমসা পরমের সুঠাম পেশিবহুল বাহু দুটিকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। ওর এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। পরমকে সম্পূর্ণভাবে পেতে চলেছে তমসা। শিহরণে চোখ দুটো বন্ধ হয়ে আসলো ওর। হঠাৎ ঘরের ভেতরে একটা আওয়াজ হয়। শীতল বহু চেষ্টায় নিজেকে মুক্ত করে বেডরুমের ভেতরে ঢুকে পড়েছে। শীতল পরমের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। পরম, এটা কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি একটা মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে এগুলো? তমসা বিছানা থেকে উঠে শীতলের দিকে ছুটে যায়। শীতল ওর হাতে ছুরিটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তোমায় আমি বাঁচিয়ে রেখেই ভুল করেছি, কিন্তু এবার আমি অবশ্যই নিজের ভুল শুধরাবো। এই বলে তমসা শীতলকে আঘাত করতে উদ্যত হয়। শীতল ওকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। তমসা শীতলকে আটকানোর চেষ্টা করছে, যেন ও দরজা অবধি পৌঁছাতে না পারে। শীতল কোনো ক্রমে দরজার সামনে গেল। তারপর দরজা খুলতেই দেখতে পাই বাইরে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। দীপান্বিতা উদ্বিগ্ন কণ্ঠে শীতলকে বলল, আমার পরিচয় পরে দিচ্ছি, আগে বলুন পরম কোথায়? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই, একদম ঠিক নেই। কেন, কি হয়েছে ওর? তমসা, তমসা কোথায়? আপনি আমার সাথে ভেতরে চলুন, সব দেখতে পাবেন। শীতল আর দীপান্বিতা বেডরুমের দিকে ছুটে গেল। ভেতরে ঢুকতেই দেখতে পাই তমসা একটা ছুরি তাক করে আছে পরমের দিকে। দীপান্বিতা একটা মাটির ফুলদানি তুলে পেছন থেকে তমসাকে আঘাত করে। ফুলদানির আঘাতে তমসার জ্ঞান হারায়। পরমকে এরপর সুস্থ করা হলো। দীপান্বিতা আর শীতল মিলে তমসাকে বেঁধে ফেলে। এরপর পুলিশে খবর দিল। পুলিশ এসে তমসাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শীতলও পুলিশের কাছে সবটা স্বীকার করে। তমসার প্রতি সন্দেহবশত ও তমসাকে শেষ করে দেবার জন্য একসময়ে গুন্ডা ভাড়া করেছিল, কিন্তু তমসা সেবারের মতো বেঁচে যায়। দীপান্বিতা পরমকে সবটা খুলে বলল যে পাইলের অ্যাক্সিডেন্ট ওর গাড়িতেই হয়েছিল। আর তারপর দীপান্বিতা যা করেছে শুধুমাত্র পরমের জন্য, যাতে নিজের মেয়ের মৃত্যু শোক বয়ে না বেড়াতে হয় ওকে। দীপান্বিতা আর শীতল দুজনে হয়তো যে কাজ করেছে সেগুলো আইনের দৃষ্টিতে সঠিক ছিল না, কিন্তু ওরা দুজন যা করেছে পরমকে ভালোবেসেই করেছে। শীতল পরমের সন্তানের মা, ওর পরমের পাশে থাকার অধিকার সবার আগে।
দীপান্বিতা পরম আর শীতলকে এক করে আবারও নিজের চিরচেনা গন্তব্যে ফিরে গেল। আদালতে তমসার ফাঁসির সাজা শোনানো হয়, আর কিছুদিন পরেই ওকে ওর কৃতকর্মের শাস্তি দেওয়া হবে। এর 1 বছর পরে পরম শীতলকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বাড়িতে ফিরছে। শীতল 3 মাসের প্রেগনেন্ট। এ কি তামাশা তুমি? তোমার না ফাঁসির সাজা হয়েছিল? তুমি বাইরে কি করছো? আমায় জেলে আটকে রেখে ফাঁসি দেবে এমন শক্তিকার আছে? দেখো আমি বের হয়ে এসেছি, তবে তোমরা ভয় পেও না, আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দুইজন আমার হাত থেকে ফসকে গিয়েছিলে, হয়তো সেদিন তোমাদের ভাগ্য মৃত্যু লেখা ছিল না। চলি, নিজের নতুন পরিচয় আর নতুন একটা আশ্রয় খুঁজে নিতে হবে আমায়, আর শাস্তি দিতে হবে সেসব পুরুষদের যারা মেয়েদের ভোগের বস্তু মনে করে। কেউ ছাড় পাবে না, কেউ না। এই বলে তমসা লোকজনের ভিড়ে হারিয়ে গেল।